আচ্ছা, কাঁটাতারের বেড়া তো দুটো দেশকে আলাদা করে দিতে পারে, তাই না? কিন্তু একটা সংস্কৃতিকে কি সত্যি ভাগ করা যায়? আজ আমরা সেই গল্পটাতেই একটু ডুব দেব। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নামে দুটো আলাদা রাজনৈতিক দেশ, কিন্তু তাদের শেকড়টা কিন্তু একই ভাষা আর সংস্কৃতিতে গাঁথা। এটা এক অদ্ভুত মেলবন্ধন, যেখানে মিল আর অমিল যেন একেবারে পাশাপাশি বাস করে। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা থাকছে সেটা হলো কিভাবে এই এক অখণ্ড সোনার বাংলা দুটো আলাদা পরিচয়, দুটো আলাদা সত্তায় ভাগ হয়ে গেল। এই ধাঁধার উত্তর খুঁজতে হলে আমাদের ভাষা, খাবার আর ইতিহাসের এক গভীর সমুদ্রে ডুব দিতেই হবে। চলুন তাহলে এই সফরটা শুরু করা যাক। প্রথমে চলুন ম্যাপটার দিকে একটু তাকাই, মানে ভূগোলিক ব্যাপারটা বুঝে নিই। বাংলা ভাষা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সীমানার মধ্যে আটকে নেই। এটা ভারতের ত্রিপুরা, এমনকি আসামের একটা বড় অংশেও বলা হয়। তার মানে বুঝতেই পারছেন, এই সংস্কৃতি আর ভাষার শিকড় সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে। তো সবকিছুর আগে যেটা আসে, যে বাঁধনটা সবচেয়ে শক্ত, সেটা হলো ভাষা। বাংলা ভাষা দুই পারের মানুষকে একই সুরে বাঁধে ঠিকই, কিন্তু সেই সুরের চলনেও বেশ কিছু সূক্ষ্ম পার্থক্য কিন্তু রয়েছে। ব্যাপারটা বেশ মজার, জানেন? আমরা যে বই পড়ি বা খবরের কাগজ দেখি, সেখানে যে বাংলা লেখা থাকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে প্রায় একই রকম। আসল খেলাটা হলো মুখের ভাষায়, আমাদের প্রতিদিনের কথাবার্তায়, উচ্চারণে, শব্দচয়নে। এখানেই দুই বাংলার নিজস্বতা ফুটে ওঠে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ধরুন, ঈশ্বরের কাছে কিছু চাওয়াকে পশ্চিমবঙ্গে আমরা বলি প্রার্থনা, কিন্তু বাংলাদেশে ওটাই হয়ে যায় নামাজ। একইভাবে উপবাস হয়ে যায় রোজা। আবার ধরুন কুশল বিনিময়, পশ্চিমবঙ্গে আমরা বলি কি খবর, বাংলাদেশে গেলে শুনবেন কি অবস্থা। এমনকি অনেক শব্দটা নিয়েও একটা মজার ব্যাপার আছে। পশ্চিমবঙ্গে অনেক বলতে মূলত পরিমাণ বোঝায়, যেমন অনেক মানুষ, কিন্তু বাংলাদেশে এটা কোয়ালিটি বা গুণমান বোঝাতেও ব্যবহার হয়, যেমন অনেক ভালো। এখন প্রশ্ন হলো, এই পার্থক্যটা কেন হলো? এর কারণটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসে। বাংলাদেশের কথ্য বাংলা ভাষায় ফার্সি আর আরবি শব্দের প্রভাব অনেক বেশি, যা ওই অঞ্চলের ইসলামিক ঐতিহ্যের একটা ছাপ বহন করে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাংলায় সংস্কৃত আর পালি ভাষার প্রভাব আজও খুব শক্তিশালী, যা ভাষাকে একটা অন্যরকম চলন দিয়েছে। ভাষা তো গেল, এবার চলুন এমন একটা জায়গায় যাই যা ছাড়া বাঙালির পরিচয়ই অসম্পূর্ণ। হ্যাঁ, ঠিক ধরেছেন, খাবার। দুই বাংলার রান্নাঘরে রান্নার ধরন হয়তো আলাদা, কিন্তু ভেতরের টানটা, সেই আত্মার যোগসূত্রটা কিন্তু একই। এই যে কথাটা আমরা প্রায়ই বলি, মাছে ভাতে বাঙালি, এই তিনটে শব্দই কিন্তু যথেষ্ট। ভাত আর মিষ্টি জলের মাছের প্রতি এই যে টান, এই ভালোবাসা, এটা কোনো কাঁটাতারের বেড়া মানে না। এটাই সেই ঐক্যসূত্র যা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মানুষকে এক করে রেখেছে। আর মাছের কথা বললেই কার নামটা সবার আগে মাথায় আসে বলুন তো? ইলিশ, পদ্মারি হোক বা গঙ্গার। পাতে গরম ভাত আর এক টুকরো ইলিশ ভাজা, আহা! এই অনুভূতিটা কিন্তু দুই বাংলার বাঙালির কাছে একদম এক, ভীষণ আবেগের। তবে ভাববেন না যেন বাঙালির রান্নাঘর মানেই শুধু মাছ ভাত। এর বাইরেও অনেক কিছু আছে। বিশেষ করে বাংলাদেশে মোগলাই খাবারের যে প্রভাব, সেটা বেশ স্পষ্ট। বিরিয়ানি বা কোরমার মতো খাবারগুলো সেখানকার উৎসব অনুষ্ঠানের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখানেই আসে সেই চিরাচরিত ঘটি আর বাঙাল রান্নার প্রসঙ্গটা। পশ্চিমবঙ্গের রান্না মানে ঘটি রান্না, সেখানে দেখবেন স্বাদের মধ্যে একটা মিষ্টত্ব থাকে, একটা মিষ্টি ভাব এনে স্বাদটাকে আরও বাড়ানো হয়। অন্যদিকে বাংলাদেশের রান্না বা বাঙাল রান্না মানেই কিন্তু ঝাল আর মশলার একটা জমজমাট ব্যাপার। উপকরণেও তফাৎ আছে। ঘটিদের রান্নায় যেমন পোস্তর ব্যবহার খুব বেশি, বাঙালদের রান্নায় তেমনই নারকেলের ব্যবহার বেশি চোখে পড়ে। ভাষা, খাবার, এই যে এত মিল অমিল আমরা দেখলাম, এর সবকিছুর পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে একটা বিরাট ইতিহাস। এবার আমাদের সেই ইতিহাসের পাতা উল্টে দেখার সময় হয়েছে, যেখান থেকে আমরা আমাদের মূল প্রশ্নের উত্তরটা খুঁজে পাব। বাংলা কিভাবে ভাগ হলো? এই টাইমলাইনটা একবার দেখুন। বাংলার ইতিহাসের তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় এখানে বলা আছে। গল্পটা শুরু হচ্ছে ১৯৪৭ সাল থেকে। ব্রিটিশরা যখন দেশ ছেড়ে গেল, ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়ে গেল বাংলাকেও। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশ হল, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা হয়ে গেল পাকিস্তানের অংশ, যার নাম হল পূর্ব পাকিস্তান। এর ঠিক পরেই এলো ১৯৫২, যখন বাঙালির মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো, তখন গর্জে উঠেছিল পূর্ব পাকিস্তান। ভাষার জন্য সেই সংগ্রাম বাঙালি জাতীয়তাবাদকে এক নতুন শক্তি দিল। আর তারপর ১৯৭১, দীর্ঘ বঞ্চনা আর শোষণের বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয় যুদ্ধের পর জন্ম নিল একটা নতুন স্বাধীন দেশ, আমাদের আজকের বাংলাদেশ। ১৯৪৭-এর এই বিভাজন কিন্তু শুধু ম্যাপের ওপর একটা দাগ ছিল না,
এটা ছিল একেবারে বাংলার বুকের ওপর চালানো একটা ছুরির মতো। এই একটা দাগ রাতারাতি দুটো জনগোষ্ঠীকে দুটো ভিন্ন দেশের নাগরিক বানিয়ে দিল, যাদের ইতিহাস আর ভবিষ্যৎ দুটো আলাদা পথে বইতে শুরু করল। কিন্তু হুট করে তো একটা যুদ্ধ শুরু হয়ে যায় না, তাই না? এর পেছনে ছিল অনেক বঞ্চনার ইতিহাস। কি সেই কারণগুলো? প্রথম আর সবচেয়ে বড় আঘাতটা এসেছিল ভাষার ওপর। উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা বাঙালিরা কখনোই মেনে নিতে পারেনি। দ্বিতীয়ত ছিল সাংঘাতিক অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানের টাকায় পশ্চিম পাকিস্তানের উন্নতি হচ্ছিল, অথচ পূর্ব পাকিস্তান নিজে ছিল অবহেলিত। এর সাথে ছিল রাজনৈতিক বঞ্চনা, আর সবশেষে ছিল বাঙালি সংস্কৃতির ওপর দমন পীড়ন। তাদের গান, কবিতা, উৎসব সবকিছুকে দমিয়ে রাখার একটা চেষ্টা চলছিল। এই সব বঞ্চনাই জন্ম দিয়েছিল এক মুক্তিসংগ্রামের, যার ফল হল স্বাধীন বাংলাদেশ। এত ভাগাভাগি, এত রক্তক্ষয়ী ইতিহাসের পরেও কিছু জিনিস কিন্তু রয়ে গেছে, যা আজও দুই বাংলাকে এক সুতোয় গেঁথে রেখেছে। চলুন এবার সেই মিলের জায়গাগুলো একটু খুঁজে দেখি। আর এটাই তো সবচেয়ে অবাক করা আর সুন্দর ব্যাপার, তাই না? দুটো দেশ রাজনৈতিকভাবে সম্পূর্ণ আলাদা, তাদের চলার পথও আলাদা, কিন্তু ওই যে ভেতরের আত্মাটা, যে সাংস্কৃতিক বন্ধনটা, সেটা আজও অমলিন। এর সবচেয়ে জীবন্ত উদাহরণ কোনটা বলুন তো? পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ওই একটা দিনে মনেই হয় না যে দুটো আলাদা দেশ আছে। কলকাতা থেকে ঢাকা সবাই যেন একটাই উৎসবে মেতে ওঠে। মঙ্গল শোভাযাত্রা, নতুন পোশাক আর পান্তা ইলিশের সেই কণ্ডাটে ধর্ম, বর্ণ, দেশ সব একাকার হয়ে যায়। এই একটা দিনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংস্কৃতির কোনো সীমানা হয় না। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? প্রশ্নটা এটাই। কাঁটাতারের বেড়া তো মাটিকে ভাগ করতে পারে, কিন্তু মানুষের মনকে, তার সংস্কৃতিকে কি পারে? মানুষকে আসলে কি এক করে রাখে? হয়তো উত্তরটা লুকিয়ে আছে আমাদের ভাষায়, আমাদের গানে, কবিতায় আর হাজার হাজার বছরের পুরনো এই অভিন্ন সংস্কৃতিতে। আর এই ভাবনাটাই হয়তো দুই বাংলার আসল যোগসূত্র।